আমন্ত্রণ ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন উপসংহারে আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। উপসংহারে আমরা মুখোমুখি হতে চাই সেই সব ব্যক্তিত্বদের সাথে যাদের সারা জীবনের অবদানে ধন্য হয়েছে বাংলাদেশ। নিজ নিজ ক্ষেত্রে যারা এক একজন রোল মডেল, তরুণদের জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা হতে পারেন অনুকরণীয়, অনুসরণীয়, সেই স্বনামধন্য সুখ্যাত জনদের উপসংহারের আলোচনায় আজ আমাদের সাথে আছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। আপনাকে স্বাগত আবুল হাসান চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং কৃতজ্ঞতা ডিবিসি নিউজের পক্ষ থেকে। দর্শক ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশন দেখানো পেজে। আর আজ আমরা কথা বলবো সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং একাধিকবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত আবুল হাসান চৌধুরীর সাথে। আবুল হাসান চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। করোনার জন্য আমরা ঠিক স্টুডিওতে আপনাকে পেলাম না, অনলাইনে আপনাকে পেলাম। আমি এমন একজন মানুষের সাথে কথা বলছি, আমি বলতেই পারি যে তৃতীয় প্রজন্মের রাজনীতিক আপনি। আপনার বাবা বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি, আপনার দাদা, আপনার বাবার বাবা, উনি প্রাদেশিক পরিষদের স্পিকার ছিলেন। আমি জানি না চতুর্থ প্রজন্মের কোনো কাউকে আমরা রাজনীতিবিদ হিসেবে পাচ্ছি কিনা। এটা দিয়ে যদি শুরু করি আবুল হাসান চৌধুরী। দেখা যাক, আপনাদের দোয়া আশীর্বাদ চাই। আমার এক ছেলে, এক মেয়ে। ছেলে আল্লাহর অশেষ মেহেরবানিতে ইউসিএল লন্ডন থেকে গ্রাজুয়েশন করেছে, এখন শিকাগো ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রাম করছে ইন্টারন্যাশনাল রিলেশনস এন্ড ইকোনমিক্স নিয়ে। দেখা যাক তারপরে কি হয়। আচ্ছা, ধন্যবাদ। আমরা আশায় থাকলাম আছে যে দেশ সেবার কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। আমার বাবাও বলতেন যে রাজনীতি বড় কথা না, দেশ সেবার মনোভাব নিয়ে গিয়ে যে ক্ষেত্রেই থাকেন সেখানে করা যেতে পারে। জি, খুবই ভালো কথা। আপনি যদি বলেন এই যে রাজনীতিতে একটি বংশ পরম্পরা, একটি উত্তরাধিকার সূত্র বলি, আবার তৃণমূল থেকে নতুন করে রাজনীতিবিদ হওয়া, এর মধ্যে দিয়ে বাংলাদেশ আমরা এগুচ্ছে এবং বাংলাদেশের নেতৃত্বে যারা আছেন তাদের মধ্যে দুই রকমই আমরা পাচ্ছি। আপনি কি মনে করেন যে একজন রাজনীতিবিদ হিসাবে দলীয় কর্মী তৃণমূল থেকে আসা আর একটা বংশ পরম্পরা ঐতিহ্য, এই দুই মিশেলটাই বেশি দরকার, নাকি পারিবারিক ঐতিহ্য হলেই বেশি সুবিধা হয়? আপনি নিজের অভিজ্ঞতা কি বলে? একেবারে আন্তরিকভাবে আমি আপনাকে বলতে পারি, দেখুন 2001 সালের পর থেকে তো আমি সক্রিয় রাজনীতির বাইরে। এটা আমার হৃদয়ের কথা। আমি মনে করি আমি রাজনীতি এবং জনগণের সাথে যে কাছে আসার সুযোগ, সৌভাগ্য হয়েছিল, এবং এর জন্য আমি অবশ্যই বারবার কৃতজ্ঞতা জানাবো বাংলার নেত্রী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। তিনি আমাকে মনোনয়ন দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই, খুবই স্বাভাবিকভাবেই একটা উৎকণ্ঠা ছিল, কারণ আমি একেবারেই নতুন, নবীন, অপরিচিত, অচেনা, অজানা ছিলাম। এগুলোকে অগ্রাহ্য করে, এই সমস্ত যথার্থ যুক্তিকে অগ্রাহ্য করে তিনি আমাকে মধুপুরে নমিনেশন দিয়েছিলেন। এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে 1991 এর নির্বাচনে টাঙ্গাইলের 8টা সিটে ওই একটা সিটি আওয়ামী লীগ পায়, সেটা মধুপুরে। তার একটা কারণ হচ্ছে আমি এত অপরিচিত ছিলাম, আমার অসাধারণ পরিশ্রম করতে হয়েছে, যেটা অন্যান্য ত্যাগী দীর্ঘদিনের সংগ্রামী নেতারা মনে করেছিলেন অতখানি না করলে হবে। তো আমি যে কথা বলে থাকি যে দেশে এবং বিদেশে কিছুটা পড়াশোনা করে যা না শিখেছি, 10 বছর সক্রিয় মাঠে থেকে আমি অনেক কিছু মূল্যবান শিখেছি। এবং যে অহংকার বোধটা হয়তো বা ছিল যে এখানকার পড়াশোনায় আমরা, আসল জ্ঞান কিন্তু বাংলার মানুষের, তারা হয়তো সেই সময় অনেকের সাথে দেখা হয়েছে। এখন সেই দিক থেকে আমরা অনেক উন্নতি সাধন করেছি, যারা হয়তো নিজের নামটাও লিখতে পারছেন না, কিন্তু তাদের কাছেও যে যেটাকে ইংলিশে বলে উইজডম, যে জ্ঞান আমি আহরণ করেছি, এটা অসাধারণ। সেই জন্য শুধুমাত্র পারিবারিক একটা পরিমণ্ডলের থেকে আসলেই যে রাজনীতিতে ভালো করতে পারবে সেটা একেবারেই ঠিক নয়। কিন্তু একটা কথা, ওই যে কিছুটা হলেও তো পরিচিতি হয়েছে। আমার স্কুল জীবনে 3-4 থেকেই ঘন ঘন লোকজনকে আসতে দেখেছি, নানা দলের, নানা মতের গল্প শুনেছি। রাজনীতির খাবার টেবিলে আমি বোধহয় 20% বাংলাদেশের, ভারতের, তদানীন্তন সব ইতিহাস, নামজাদা নেতাদের কথা শুনেছি। আর আমার সুবিধা ছিল যে বেকার হোস্টেলে প্রায় 3 বছরেরও অধিক সময় বঙ্গবন্ধুর পাশের রুমটাতেই ছিল আমার বাবার রুম। দুইজনেই ছাত্রলীগ করতেন, দুইজনই সোহরাওয়ার্দী পন্থার ছাত্রলীগে ছিলেন, কারণ আওয়ামী লীগ তখন দুই দিকে, মুসলিম লীগ খাজা নাজিমউদ্দিনের দল আনা। যাই হোক, এই সমস্ত অনেক গল্প টল্প শুনে কিভাবে কি রাজনীতি হয় কিছুটা একটা ধারণা ছিল। তারপরেও একেবারে যখন মাঠে গেলাম তখন সেখান থেকেও অনেক কিছু
শেখার চেষ্টা করেছি, এবং যে মহব্বত ভরা দিল নিয়ে মানুষ আমাকে গ্রহণ করেছিল, দে ডিড নট নো মি। আচ্ছা, তারা আমাকে চিনতো না ইলেকশনের 3 দিন আগে, কিন্তু তারা চিনতো সিম্বল, তারা জানতো বঙ্গবন্ধুকে। একজনের নাম বলি, তিনি আমাদের মধ্যে এখন নেই, তিনি একসময় বহু আগে মধুপুর আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি আমির হোসেন নাম, বেচারা একসময় রিক্সা চালাতেন। উনি আমাকে সোজা বললেন যে আপনি কি, এটা তো আমার দেখার দরকার নেই। আচ্ছা। বঙ্গবন্ধু আমার কাঁধে হাত রেখেছিলেন, আপনি সেই দলের মনোনীত প্রার্থী, এখন আমার সারাদিন রাত এই আচ্ছা, আপনি সেই 91 সালে যখন জয়ী হয়েছিলেন তখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, আপনি একটা হুইপের দায়িত্ব পালন করেছিলেন। আবার 96 সালে যখন 21 বছর পরে আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন তখন আপনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বও পেয়েছিলেন। তার আগে আপনি আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের। যখন রাজনীতিতে একদম নাই এখন, তখনও রাজনীতির বিশ্লেষণ এবং আন্তর্জাতিক বিশ্লেষণের জন্য আমরা অনেক সময় আপনার দ্বারস্থ হই, আপনিও যতটুকু পারেন আমাদেরকে সাহায্য করেন বা বিশ্লেষণ করার চেষ্টা করেন। এখন আমরা আছি এমন একটা সময় যখন সারা পৃথিবীতে একটি নির্বাচন নিয়ে আপনি জানেন, সেটি হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টশিপ নির্বাচন। এই মুহূর্তে আমরা খবর বলছি যে জয়ের দ্বার প্রান্তে আছে জো বাইডেন, ডেমোক্রেট প্রার্থী। এই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশের নির্বাচন এবং যুক্তরাষ্ট্রের যে নির্বাচন দেখলেন, এবং অনেকটাই আমরা দেখেন খুব একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু কৌতুকও হচ্ছে যে বাংলাদেশের মতনই যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়ে গেল কিনা, ঝুলে থাকছে, ঠিক কোনটার দিকে যাবে। কালকে পর্যন্ত ঠিক আশা নিরাশার মধ্যে ছিলেন দুই পক্ষই, আজকে হয়তো কিছুটা জো বাইডেন একটু আস্থার মধ্যে আছেন, তারপরেও নির্বাচনী ফলাফল ঝুলে আছেন। বাংলাদেশের রাজনীতি, যুক্তরাষ্ট্রের রাজনীতি, নির্বাচনের রাজনীতি, এবং যখন আপনি কোনো দলে নাই তখনকার রাজনীতি হিসেবে আপনি কিভাবে দেখছেন? আমাদের ঢাকা শহরে একটা উপনির্বাচনও চলছে। অবশ্যই দেখেন, আমি খুব সম্ভবত আরেকটা চ্যানেলে কালকে বলেছি যে আমরা যখন বিরোধী দলে, যেটার কথা ধন্যবাদ আপনি একটু আগে উল্লেখ করেছেন, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু সংগঠন, যেমন ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, যেটা ডেমোক্রেটিক পার্টির সাথে এনডিআই, তারা অনেক কাজ করেছে, এবং তাদের অনেক কাজের মধ্যে একটা খুব ভালো কাজ, সেটা হচ্ছে যে সংসদীয় যে কমিটিগুলো গঠিত হয়, সেটার চেয়ারম্যান আগে কিন্তু মন্ত্রীরা হতেন। তাদের এটা খুব জোর সুপারিশ ছিল, এবং 96 ক্ষমতায় আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্তটা মেনে নিলেন, এবং মেনে নিয়ে দেখা গেল যে তারপরের থেকে আমাদের সংসদীয় কমিটির আপনার চেয়ারম্যান সবসময় সদস্যরা হচ্ছেন, আগে যেটা মন্ত্রীরা ছিলেন সদস্যদের থেকে হচ্ছেন। তো তারপরেও আমি যেটা বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন পূর্ব যে সমস্ত কথাবার্তা এবং নির্বাচনের যেসব আচার ব্যবহার দেখলাম, তাতে ওই দেশের আর আমাদেরকে কোনো গণতন্ত্র বা নির্বাচনের ব্যাপারে সবক দিবার অধিকার আছে বলে আমি আর মনে করি না। আচ্ছা, আপনি যথার্থই বলেছেন যে 2 দিনের তুলনায় বাইডেন অনেকখানি এগিয়ে আছেন, হয়তো বা নির্বাচনী বৈতরণী উনি পারও হবেন এবং জিতেও যাবেন। কিন্তু প্রশ্নটা এখনো থেকে যায়। অবশ্যই আমি বিশ্বাস করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইনস্টিটিউশন, প্রতিষ্ঠানগুলো এখনো এত দুর্বল হয়ে পড়ে নাই যে তারা নতি স্বীকার করবে। কিন্তু ট্রাম্প ছেড়ে দিবার লোক নন, তিনি একটার পর একটা লসুট করেছেন, এবং এই তো আজকেই দেখলাম যে একজন খুব নামকরা, এই মুহূর্তে নামটা মনে আসছে না, রিপাবলিকান কংগ্রেস, তিনি $5 লাখ তিনি ট্রাম্পের ফান্ডে দিয়েছেন। আর এ কথাও তো অস্বীকার করতে পারবেন না যে 68 মিলিয়ন ভোটস, প্রায় 48%, প্রায় ভাগাভাগি করা যেতে পারে, অর্ধেকের মতো ভোট ট্রাম্প পেয়েছেন। প্যান্ডেমিক যদি না হতো তাহলে হয়তো তিনি জিতেও যেতেন। এই মন্দার পরেও, প্যান্ডেমিকের পরেও, নানাবিধ কারণের পরেও তিনি তো প্রায় একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ওই জায়গায় আছেন। কয়েকটি কিন্তু মামলাও করেছিলেন ট্রাম্পের পক্ষ থেকে, যদিও বলা হয়েছে যে ট্রাম্পের ব্যক্তিগত মামলা, রিপাবলিকান পার্টিরগতভাবে মামলা না, সেই মামলা 2-1টি কিন্তু আবার খারিজও হয়ে গেছে। ফলে উনি যে সর্বশেষ চেষ্টা করছিলেন সেটাও আমরা একটু দেখছিলাম। এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখছি যে বাংলাদেশেও আমরা দেখি যে ফলাফল না মানার সংস্কৃতি ছিল, এবং নির্বাচন নিয়েও অনেকটা প্রশ্ন উঠেছিল। সেই রকম একটি জায়গা দাঁড়িয়ে আপনি কোনো রাজনৈতিক দলে এখন নাই, আপনার অবস্থানটা যদি একটু বলেন। তা বাংলাদেশের রাজনীতি আমরা উপনির্বাচন দেখছি, সেখানে অনেকদিন পরে কিন্তু বিরোধী দল, বিএনপি মাঠের বিরোধী দল যেটাকে আমরা, যদিও জাতীয় সংসদে তারা বিরোধী দল নয়, তারাও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন। বাংলাদেশের রাজনীতির কোনো গুণগত পরিবর্তন দেখছেন কিনা এই প্যান্ডেমিকের সময়? আমরা শুধু নড়াচড়া হচ্ছে। আমরা যেটা সবচেয়ে বড় আস্থার বিষয়, সেটা হচ্ছে যে এইরকম একটা প্যান্ডেমিকেও যে সমস্ত কথাবার্তা আমরা শুনেছিলাম, শিহরণ হয়েছিল, আমরা একটা অস্বস্তিতে ছিলাম, ভয়ঙ্কর অবস্থিতে ছিলাম, এটা বলাটা খুব খারাপ শোনায়, ইভেন ওয়ান ডেথ, একটা
একটুও গ্রহণযোগ্য নয়, সেটা সবার জন্যই। কিন্তু তারপরেও আমরা যে ঐক্য দেখাতে পেরেছি এর ভিতরে এ পর্যন্ত, আশা করব সেটা অব্যাহত থাকবে। তারপর আমরা সকলেই জানি যে যে দেশকে একটা বাস্কেট কেস বলা হয়েছিল, দেখেন এই যে নির্বাচন নিয়ে আলোচনায় বারবার উঠে আসছে যে বাংলাদেশকে কিভাবে এই নির্বাচনের ফলাফল প্রভাবান্বিত করবে বা বাংলাদেশের ব্যাপারে কি হবে। তার মানে আমরা যদি একেবারে জিরোর খাতায় থাকতাম, nobody would have taken notice of us। আমরা একটা জায়গায় এখন পৌঁছেছি, দক্ষিণ এশিয়ায় তো বটেই, পৃথিবীর মধ্যে আমরা অত্যন্ত শক্তিশালী দেশ। 16 কোটির দেশ কোনো সময় দুর্বল হতে পারে না। আমাদের একটা স্ট্র্যাটেজিক লোকেশন আছে। আর যেখানে একেবারে মন্দা এবং আপনার গ্রোথ রেট মাইনাসে বহু দেশের, সেখানে ইভেন চীনের মতো দেশের মাত্র 1%, সেখানে আমরা প্রায় 6% কাছাকাছি। শিক্ষিতের হার বলেন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বলেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বলেন, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক এগিয়ে আছি। সেই জন্য যেই নির্বাচিত হন না কেন মার্কিন যুক্তরাষ্ট্রে, আমাদেরকে খুব গভীরভাবে আমাদের সম্বন্ধে চিন্তা ভাবনা করতে হবে, কারণ আমাদের ফরেন পলিসি খুব সচ্ছল, যেটা বঙ্গবন্ধু রেখে গেছেন। এখন আপনি যেটা বলছেন যে নির্বাচন, যে গণতন্ত্র মানুষকে আস্থা দিতে পারে না, যে গণতন্ত্র মানুষকে উন্নতি সাধন করতে পারে না, আমি থাইল্যান্ড, সিঙ্গাপুর, কোরিয়া এইসব কোনো উদাহরণই আনবো না। সেই সব দেশের তুলনায় আমাদের গণতন্ত্র অনেক, আমাদের তো প্রতিনিয়ত এই যে চ্যানেলগুলো আলোচনা হচ্ছে, তারপরে আপনার নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের পরেও আপনি খুব সুন্দর বলেছেন যে এই নির্বাচনে যে যারা মানে একসময় ক্ষমতা ছিলেন, এটা আমি ওয়েলকাম করি, এটাকে অভিনন্দন জানাই যে তারা এগিয়ে আসছেন। একটা আলোচনার মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি এবং কিছু কিছু ব্যাপারে পদক্ষেপ তো নেওয়া হচ্ছে। তো সেখানে এই যে এখনো বিদেশি বিশ্লেষকরাও বলে, কয়েকদিন আগে কি শুনলাম, ওই যে ফ্রান্স নিয়ে যখন ঘটনা হচ্ছিল, that amongst the Muslim majority countries it is Indonesia and Bangladesh which is a functioning democracy। তাহলে দেখেন, চিন্তা করে, তারা তো এসে এই দেশে ভোট দিলেন না, তারা এই দল বা ওই দলের সদস্য না। তো একেবারে পারফেক্ট রূপে আমরা চলে যাব একদিনে, এটা হতে পারে না। কারণ মুক্তিযুদ্ধের পরে আমাদের সবচেয়ে বড় যে গর্ব এবং অহংকারের স্থান ছিল, সেটার উপরে ধাক্কা আসলো 1975-এর 15ই আগস্ট। সেই বঙ্গবন্ধু একটা ব্যক্তি নন, একটা প্রতিষ্ঠান। তাকে শেষ করার পর বারবার বেয়নেটের খোঁচায় সেই সংবিধানকে তুলে আবার ঘষে মেজে এগিয়ে যাওয়া, এটা খুব সহজ কথা নয়। কিন্তু আপনি শুরুতে একটা কথা বলেছেন যে সবক দেওয়ার ব্যাপার আর আমেরিকানদের থাকবে না। আপনি এনডিএর কথা বলেছেন, আমরা আইওএরও কিন্তু অনেক তৎপরতা বাংলাদেশে দেখেছি, এবং নির্বাচন আসলেই তারা খুব সক্রিয় হয়। বাংলাদেশের এনডিআই অফিস, বাংলাদেশের আইআরআই, তারা নানা রকম সেমিনার করে, ওয়ার্কশপ করে, সুপারিশ করে। এখন কি সেই জায়গা থাকবে যখন আমেরিকার গণতন্ত্রটাই আমরা, এমনকি বাংলাদেশ থেকে এই দাবি উঠছে, আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখছি যে এই ইলেকট্রাল ব্যবস্থাটাও থাকা উচিত না, কারণ এতটাই তাদের ভালনারেবল অবস্থায় চলে গেছে। আপনার কি মনে করেন? আমার মনে হয় অব্যক্ত, আনপ্রোনাউন্স তাদের একটা ভাবসাব ছিল যখন তারা আমাদের সাথে কথা বলেছিল যে তোমাদেরকে কিছু দিবার আছে। এখন যদি তারা আমাদের সাথে সংযুক্ত হয়, তাহলে তারা আমাদের কাছ থেকে কিছু নিয়ে সেই আলোচনা করতেই পারে। গণতন্ত্র বলেন, জীবন বলেন, সবই তো আরো সুন্দরের দিকে, শক্তির দিকে এগিয়ে যাবে, এইটি মানুষের চিরদিনের প্রত্যাশা, কল্যাণের দিকে। সেখানে অবশ্যই এনডিআই একসময় একটা ভীষণ ইতিবাচক ভূমিকা ছিল, আমি এটা স্বীকার করি যে 91 আমরা যখন বিরোধী দলে, তখন তারা বারবার এই আলোচনায় আসার কারণে অশুভ শক্তি অন্যরকম চিন্তা ভাবনা করতে পারে নাই, সেখানে তারা আমাদের বন্ধু। এবং এনডিআই কে আরেকটা কথা বলে রাখি, বিরোধী দলের নেত্রী হিসেবে 1993-এ এই ক্লিনটন যেদিন নমিনেশন পান, তখন আমরা আমেরিকায় গিয়েছিলাম তাদের আমন্ত্রণে। বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় পরে চিফ হুইপ ছিলেন আবুল হাসনাত আব্দুল্লাহ ভাই, মেহেরপুরের মান্নান ভাই আর আমরা ছিলাম সাথে। সেখানে উনি কিন্তু এনডিআই কে আমন্ত্রণ করেন, আপনারা আসেন, আমাদের সাথে কথাবার্তা বলেন, আমাদেরকে গণতন্ত্রের কিভাবে আমরা আপনাদের অভিজ্ঞতা নিয়ে এগোতে পারি, আমাদের অভিজ্ঞতা আপনারা নিয়ে তারপরে একটা জায়গায় আসবেন। তো সেইভাবে বহু সূত্রপাত হয়েছিল। তো এখনকার আঙ্গিক, এখনকার যে আপনার বৈশিষ্ট্য তাদের আলোচনার, এটার মধ্যে
ক্ষেত্রে একটু ভিন্ন কিন্তু হয়ে সেই যায়। সেই পরেও সেই সময় কিন্তু এনডিএর আলোচনা বা এনডিএ আসার পরেও কিন্তু আমরা 94 সাল থেকে শুরু করে নতুন ধরনের নির্বাচন ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আন্দোলন করেছেন, সফল হয়েছেন এবং বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে নতুন নির্বাচনী ব্যবস্থা হয়েছিল, যার মাধ্যমে 96 সাল, 2001 সাল এবং 2008 সাল পর্যন্ত নির্বাচন হয়েছে। তারপরে সেই নির্বাচন ব্যবস্থা আবার পরিবর্তন হয়েছে। এই যে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন, এখন আমরা আমেরিকার নির্বাচন পদ্ধতিকেও কিন্তু প্রশ্নের মুখোমুখি দেখছি এবং সারা পৃথিবীতে সেই প্রশ্নের মুখোমুখি তারা হচ্ছে, গত নির্বাচন থেকে শুরু করে এই নির্বাচন পর্যন্ত। আপনি কি মনে করেন আমরা যে আবার আগের জায়গায় ফিরে গেলাম, যে ক্ষমতাসীন দল ক্ষমতায় থেকে নির্বাচন পরিচালনা করবে, দুটি নির্বাচনের অভিজ্ঞতা আমাদের আছে, সেই ক্ষেত্রে আমরা কতটুকু এগুলাম? আবার যদি আমরা ফিরে আসি সেই সংসদীয় পদ্ধতি যেখানে ক্ষমতাসীন দলই কন্টিনিউ করবে যখন নির্বাচনটা হবে। দেখুন, আপনিও তখন অপেক্ষাকৃতভাবে তরুণ, আমাদের সাথে রাস্তায় হেঁটেছেন। আপনি দেখেছেন Thank যে you. কি সাধারণ একটা আমাদের ডেমনস্ট্রেশন করতে হয়েছে, রাস্তাঘাটে মিছিল মিটিং করতে হয়েছে, গণসংযোগ করতে হয়েছে, এবং তারপরে তো একেবারে সমস্ত বিরোধী দল একসাথে পদত্যাগ করতে হয়েছে। 1994 সালে 28শে ডিসেম্বর পদ ত্যাগ করে আরো 2 বছর আন্দোলন করতে হয়েছে। সমস্ত বিরোধী দলের নেতৃত্বে সমস্ত বিরোধী দল সেদিন পদত্যাগ করেছিলেন, এই একটা ব্যবস্থা। কিন্তু তখনও কিন্তু আমরা কোনোদিন এটা বলি নাই যেটা ইজ এ পার্মানেন্ট সেটেলমেন্ট। কোন দেশেই আপনি কিভাবে বারবার একটা করে কেয়ারটেকার গভর্নমেন্ট আনতে থাকে, তাহলে তো কেয়ারটেকারদের কেয়ারটেকার করবে, কেয়ার কে নিবে? সেই জন্য এটা ওই সময়ও ছিল যে একটা পদ্ধতির ভিতরে আমরা চলে গেলে, আমাদের ভিতরে সেই গণতান্ত্রিক মূল্যবোধটা চলে আসলে তারপর আমরা নিজের থেকে এগিয়ে যাব। আর নো কান্ট্রি পার্মানেন্টলি তো আপনার কেয়ারটেকার সিস্টেমে কোনোদিন থাকতে পারে না, কোনো দেশে নাইও সেটা। আবার যদি আপনি যদি এই ক্ষেত্রে বলেন, এই যে এখন আমি নিশ্চয় বিরতিতে যাব, তার আগে বলতে চাই যে এই যে পরিবর্তন যদি হয়, জো বাইডেন নির্বাচনে জয়ী হওয়ার দ্বারপ্রান্তে, হোয়াইট হাউসের অনেক কাছাকাছি, সিক্রেট সার্ভিস আজকে তার নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়িয়েছে এবং যদিও উনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই নিরাপত্তা কিছুটা পেতেন, আজকে আরও জোরদার করা হয়েছে, তার অফিসকে জোরদার করা হয়েছে নিরাপত্তা, কারণ মনে হচ্ছে যে উনি হয়তো জিতেই যাচ্ছেন। সেই ক্ষেত্রে এই যে রিপাবলিকান দল থেকে ডেমোক্র্যাটদের হাতে আমেরিকান দেশ পরিচালনার ভার চলে যাচ্ছে, তাতে রাজনৈতিকভাবে দলীয় সম্পর্কেও বলেন বা সরকারের সম্পর্কে, যদিও আমরা জানি যে আমেরিকার পররাষ্ট্র নীতি খুব বেশি পরিবর্তন হয় না, কিন্তু বাংলাদেশের সাথে যতটা না পররাষ্ট্র নীতি, তার থেকে বেশি বাণিজ্যের নীতির সাথে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত, বিশেষ করে আমাদের তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে এবং তাদের তৈরি পোশাক চাহিদা পূরণের ক্ষেত্রে আমাদের একটা বড় ধরনের ভূমিকা আছে। একই সঙ্গে অভিবাসীদের বিষয়টাও আছে। এই ক্ষেত্রে এই নতুন দলের পরিবর্তন হলে খুব বেশি পরিবর্তন হবে না, তারপরেও কি কিছু পরিবর্তন বা আমাদের সরকারকে নতুন কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হবে? আমি যেটা মনে করি, প্রথমটা হচ্ছে যে আমাদের একটা বৃহৎ রপ্তানির দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে AFL-CIOর সাথে রিপাবলিকান দলের সেরকম কোনো সম্পর্ক নাই। AFL-CIOর সাথে সম্পর্কটা আছে ডেমোক্র্যাটদের, এবং তারা বারবার অনেক অজুহাতে আমাদের কিছু আপনার এই রপ্তানিকে ব্যাহত করার আগেও চেষ্টা নিয়েছে। আশা করব যে নতুন অ্যাডমিনিস্ট্রেশন সেই দিকে নজর দিবেন না। কারণটা হচ্ছে যে তাদের উপলব্ধি করতে হবে যে এইরকম একটা পদক্ষেপ যেটা AFL-CIO মাঝে মাঝে বলে থাকে, সেগুলো যদি তারা নেয় তাহলে এখানে একটা অস্থিরতা হতে পারে। আর তারা যে সমস্ত কথা বলে যে আপনার শিক্ষার হার বাড়াতে হবে, সেটা বাংলাদেশে বেড়েছে, নারীদের এগিয়ে আসতে হবে, 98%, 98% এই যে আমাদের তৈরি পোশাক শিল্পে তারা ওখানে সেই জায়গায় সম্পৃক্ত। তো এইটাকে তারা মেনে নিয়ে আমার মনে হয় এই অ্যাডমিনিস্ট্রেশন খুব একটা AFL-CIO এর কাছে নতি স্বীকার করবে না। তারা এই জিনিস নিয়ে আমাদের আগেও কিছুটা বিরাগ ভাজন করেছিল এবং সেটা নিয়ে আমরা মোকাবেলা করতে পেরেছিলাম। এক সময় বলা হয়েছিল যে তারা 5 মাসের ভিতরে সবকিছু বন্ধ করে দেবে, তারপরে আমাদের প্রায় 5 বছর টাইম দেয়। তখন আওয়ামী লীগ সরকার, এটা 97-98 কথা, যে আমরা ওই যে ওয়েলফেয়ার কমিটি করবো, তার থেকে আমরা অনেক এগিয়ে গিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রোহিঙ্গাদের যে সমস্যা, যেটা পৃথিবীতে একটা নজির সৃষ্টি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যে তাদেরকে আশ্রয় দিয়েছেন। অবশ্যই আমরা আমাদের নিজেদের ইতিহাসের কথা মনে রেখেছি, সেখানেও মার্কিন যুক্তরাষ্ট্র একটা নীতি নিয়েছেন যেটা আমাদের পক্ষের নীতি, সেইটাতেও কোন রকম
চির ধরবে বা কোন রকম বিপরীত হবে, এটাও আমি মনে করি না। যদি আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সামলিয়েছিলেন, যদিও একজন মন্ত্রী ছিলেন, আপনি প্রতিমন্ত্রী ছিলেন, এবং 96 সাল থেকে 2001 পর্যন্ত বড় ধরনের পরিবর্তনও আপনারা করেছিলেন। তখন আওয়ামী লীগ 21 বছর পরে ক্ষমতায় ফিরে আসা, এই যে আপনি বললেন যে রোহিঙ্গা, এখন কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটা বড় বিষয় রোহিঙ্গা, এবং রোহিঙ্গা মানে হলো ওদিকে আমেরিকা আছে, এদিকে চীন আছে, এদিকে ভারত আছে, এই মিলে যে পররাষ্ট্রনীতি হবে, এই ব্যাপারে আপনার মতামতটা শুনবো। একটু বিরতি থেকে ঘুরে আসি, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য এবং একই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষণ, আন্তর্জাতিক বিশ্লেষণ আপনি করেন, আমরা সেই মতামতগুলো শুনবো। কারণ আমাদের সামনে রোহিঙ্গা আছে, আমাদের সামনে চীন আছে, চীন ভারতের অর্থনৈতিক যুদ্ধ আছে, ভারতের সাথে চীনের সম্পর্ক আছে, এবং চীনের সাথে আমেরিকান বাণিজ্য যুদ্ধও কিন্তু শুরু করেছিলেন ট্রাম্প, সেটিও বর্তমান আছে, সেটির কী হবে আমরা জানবো। আবুল হাসান চৌধুরীর মতামত, তার আগে একটু বিরতি। আমন্ত্রণ আরেকবার উপসংহারে আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। আবুল হাসান চৌধুরী, আপনি নিজেই রোহিঙ্গার কথাটি আনলেন, এবং যখনই রোহিঙ্গা এলো তখনই কিন্তু ভারত এলো, তখনই চীন এলো, এবং যুক্তরাষ্ট্রের কথাটা আপনি নিজেই বলেছেন। এই যে একটি ত্রিমুখী ব্যাপারের মধ্যে বাংলাদেশ আছে, শুধু না আন্তর্জাতিকভাবে জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায় আমরা কথা বলছি, আমরা চেষ্টা করছি, আমাদের বাংলাদেশের আমাদের সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, এই জায়গাটার মধ্যে নির্বাচনী রেজাল্ট যা হবে তাতে কোনো প্রভাব পড়বে কি না? কারণ রোহিঙ্গার ব্যাপারে কিন্তু আমরা প্রায় 2 বছর হয়ে গেল, আমরা কিছুই করতে পারি না, সেই অর্থে একজন রোহিঙ্গাও ফেরত যায়নি, এবং আমরা বারবার বলছি যে এক্ষেত্রে চীনের একটা ভূমিকা দরকার, ভারতের ভূমিকা দরকার, বা সবার উপরে হয়তো যুক্তরাষ্ট্রেরও একটা ভূমিকা দরকার হবে। সেক্ষেত্রে নতুন সরকার আসলে, নতুন দল ডেমোক্রেট যারা দায়িত্ব নেবেন, তাদের সাথে আমাদের কোনো বাড়তি যোগাযোগের বা বাড়তি কোনো লবিংয়ের বিষয় থাকবে কিনা? প্রথমত যে রোহিঙ্গার ব্যাপারটা যে বিরাট বিশাল সমস্যা, এটা সম্বন্ধে পৃথিবী যথেষ্ট অবহিত। কারণ যুক্তরাষ্ট্রের জাতিসংঘের মহাসচিব এই ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন। আপনি আমার থেকেও ভালো উদাহরণ দিতে পারবেন যে জাতিসংঘের মহাসচিবের অনেক উদ্যোগের পিছনে সব দেশ ঐক্যমত পোষণ করে না। চীনের কিছুটা আপত্তি থাকলেও তারা বহিঃপ্রকাশ করে নাই এই ব্যাপারে। এখানে আমি বলবো বাংলাদেশের কূটনীতির এটা একটা সফলতা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পররাষ্ট্রমন্ত্রী সবাই, তাই আমি অভিনন্দন জানাবো, তারা এগিয়ে নিয়ে গেছেন। জিনিসটা সহজ না। দেখেন, অনেকেই একটা অ্যাগ্রেসিভ পশ্চারে যেতে পারতো, কাগজ ছেঁড়াছেড়ি করতে পারতো, প্রধানমন্ত্রী করেন নাই সেটা। উনি মায়ানমারের বিরুদ্ধে একটা শব্দও বলেন নাই। আমি একসময় আওয়ামী লীগের মাঠ কর্মী ছিলাম, এখন আমি কোনো দলের সাথে সম্পৃক্ত নই, তারপরেও আগেও বলেছি, এখনো বলি, এটা আমার কাছে বোধগম্য হয় না যে অং সান সুচির মাথায় নোবেল শান্তি পুরস্কার থাকে, আর আমাদের মাননীয় নেত্রী, যিনি নির্বিঘ্নে নির্দ্বিধায় বলিষ্ঠতার সাথে আপ্লুত ভাবে এতগুলো রোহিঙ্গাকে আশ্রয় দিলেন, এখন পর্যন্ত নোবেল কমিটি কি ঘুমিয়ে আছে? যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। যে প্রসঙ্গ আপনি এনেছেন, আমি মনে করি না ট্রাম্পই আসেন বা বাইডেনই আসেন, ট্রাম্পের ঠিক সোজা পথে আসার বোধহয় সম্ভাবনাটা খুবই ক্ষীণ, আর বাঁকা পথেও তিনি যেতে পারবেন বলে আমি মনে করি না। আমেরিকার প্রতিষ্ঠান যথেষ্ট শক্তিশালী, কোন রকম পরিবর্তন তো হবেই না। আমাদের যে ডিপ্লোম্যাসি, যে পজিটিভ ডিপ্লোম্যাসি, এটাকে অবশ্যই আরেকটু ত্বরান্বিত করতে হবে। এবং সেই ক্ষেত্রে এই আপনার চ্যানেলের মাধ্যমে আমি একটা প্রস্তাবই রাখি, সেটা হচ্ছে এক এক দেশে এক এক রকম ভাবে কাজ করতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে লবিস্ট ফার্ম রাখতে হয়। যদি রোহিঙ্গাদের ব্যাপারের জন্য এটা সরকার চিন্তা ভাবনা করতে পারেন যে তাদের উদ্যোগকে সমন্বয় করার জন্য, রিইনফোর্স করার জন্য, জোরালো করার জন্য যদি ভালো কোনো লবিস্ট ফার্ম রাখতে হয়, সেটাতেও ক্ষতি কি? আরেকটা বলেছেন, যেহেতু আপনি মার্কিনের ব্যাপারে বলেন, কিন্তু চীন ভারত নিয়েও তো আমাদের একটা কাজ করতে হবে। আমি অনেক সময় চায়ের টেবিলে বলি যে চীন ইন্ডিয়া পলিসি হলে আমাদের ভালো হয় কিনা, চীন এবং ইন্ডিয়া মিলে। এইখানে আমাদের একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাকে খুব সংবেদনশীল ভাবে, সেনসিটিভিটির সাথে আমাদের এটা মোকাবেলা করতে হবে। ভারতকে বারবার বুঝাতে হবে যে ৭১ আমাদের যখন বিরাট পরীক্ষা সামনে আসে, তখন ১ কোটি বাঙালি ভারতে আশ্রয় নিয়েছিল। তাদের কেউ ফিরে আসে নাই যারা বলেছে যে আমরা সমাদৃত হই নাই। আমাদের আপনার বীর মুক্তিযোদ্ধাদের সাথে, যারা শাহাদাত বরণ করেছেন, যুদ্ধ করেছেন, আমাদের সামরিক বাহিনীর সাথে, তাদেরও, ভারতেরও বহু সামরিক সেনা সদস্য তাদের প্রাণ উৎসর্গ করেছে বাংলাদেশের স্বাধীনতার জন্য। দুইটা স্বাধীন সার্বভৌম দেশ ওই জায়গায়, ওই পয়েন্ট অফ সেন্টিমেন্টে চিরদিন থাকতে পারে না। কিন্তু আমাদের পলিসি ইজ ভেরি ক্লিয়ার, আমরা কারোর সাথে বৈরিতায় যেতে চাই না। আমাদের চীনের সাথে সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে
জাপানের সাথে সম্পর্ক, জার্মানির সাথে আমাদের দেশকে উন্নত করার জন্য। কিন্তু আবুল হাসান চৌধুরী, কিন্তু আমি যদি বলি 1975 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড পর্যন্ত চীন আমাদের বন্ধু রাষ্ট্র ছিল, এটা বলা যাবে না। কিন্তু তারপরে যারা বৈরী পরিবেশের রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের সাথে সম্পর্ক ভালো হয়েছে। এখন আওয়ামী লীগ ধরেন যে প্রথমে 5 বছর, পরে 2018 থেকে 2008 থেকে এখন পর্যন্ত প্রায় 12 বছর, এক যুগ, এই মিলে একটা সম্পর্কের জায়গা চলে গেছে আমরা। সেই ক্ষেত্রে এই দুই প্রতিবেশী না হলেও চীন দূরবর্তী প্রতিবেশী হলেও ভারতের সাথে চীনের যে সম্পর্ক, তার সঙ্গে আমেরিকা মিলে আমরা অনেক সময় চায়ের টেবিলে বলি যে আমরা চীন ইন্ডিয়া পলিসি ফলো করলে হয়তো ভালোভাবে, সেটি হয়তো ফলো করা হচ্ছে এখন অনানুষ্ঠানিকভাবে। এবং একই সঙ্গে বলি যে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য ভারতই হয়তো বেশি এগিয়ে আছে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবটা কী হবে তা অনেকটা ভারতের উপর নির্ভর করে। আপনি কি মনে করেন এই বিশ্লেষণটাকে? আমার নিজস্ব ধারণা হচ্ছে যে যথেষ্ট গবেষণামূলক প্রতিষ্ঠান ভারতের মন্ত্রণালয়কে তাদের ইনপুটস, তাদের চিন্তা ভাবনা দিয়ে থাকে। আমার মনে হয়েছে যে আলটিমেটলি ট্রাম্প ছিলেন একটা সাংঘাতিক, চতুর শব্দটাই ব্যবহার করি, ব্যবসায়ী। তিনি এই যে কোয়াডের কথা বলছিলেন, যেটার মধ্যে তিনি ভারতকে রাখবেন, তিনি অস্ট্রেলিয়াকে রাখবেন, তিনি আরো কয়েকটা দেশকে রাখবেন, এবং তিনি, এটা আমার কাছে মনে হয়েছে একটা দর কষাকষির বিষয়। এবং নির্বাচনের কয়েকদিন আগে কিন্তু পররাষ্ট্রমন্ত্রীকে উনি ভারতে পাঠিয়েছিলেন। হ্যাঁ, পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে পাঠিয়েছিলেন, এবং এখানে অ্যাডমিনিস্ট্রেশন কন্টিনিউস। তো একেবারে এই দিকটা তাদের নজর যে খুব বেশি ভিন্ন হবে সেটা নয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কোয়াড নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র খুব একটা এগিয়ে যাবে এটা হয়তো তারা যাবে না, একটা পর্যায় পর্যন্ত যাবে, তাদের ট্রেড আপনার বার্গেনিং পয়েন্ট হিসাবে তারা এটাকে ইউটিলাইজ করবে আমি মনে করি। বিকজ মিলিটারি অ্যালায়েন্স, সামরিকভাবে তারা এগিয়ে যাবে এটা তারা করবে না। কেননা একটা মনে রাখবেন, সমস্ত চীনের সাথে ভারতের আজকে যে সম্পর্ক, গালওয়ান, তারপরে যে সমস্ত উপত্যকায় যেসব ঘটনা হচ্ছে, তারপরেও কিন্তু ভারতের প্রধানমন্ত্রী আপনার একটা ভার্চুয়াল মিটিং ব্রিক্স এর, যেখানে রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সেখানে তিনি অংশগ্রহণ করেছেন। কারণ তিনি নিজেও জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যতই বন্ধুত্ব হোক, চীন তার পার্শ্ববর্তী নেবার। ওই যে বলে যে ইউ ক্যান ডিভোর্স ইউর ওয়াইফ বাট ইউ ক্যানট ডিভোর্স ইউর নেবার। তারপরেও কথা যে ভারতের অস্ত্রশস্ত্রের প্রায় 60%-এরও বেশি আসে কিন্তু রাশিয়া থেকে, সেই সোভিয়েত ইউনিয়নের যুগ থেকে। তো রাশিয়ারও এখানে একটা আপনার ভূমিকা থাকবে। কোনোদিনই আমি এটা বিশ্বাস করব না যে আমেরিকার নেতৃত্বে কোয়াডে রাশিয়াও একেবারে নিজেকে বিলীন করে দেবে, এটা হতে পারে না। সেখানে ইট ইজ ফর ইন্ডিয়া টু ডিসাইড হোয়াট ফরেন পলিসি দে উইল অ্যাডপ্ট। সেখানে তারাও বোধহয় একটা মধ্যস্থতার দিকে যাবে। আর আমাদের দিক থেকে যদি বলেন, আমরা এইটা প্রতিষ্ঠা করতে হবে যে আমাদের দেশকে উন্নতির যে অগ্রযাত্রা আমরা চালিয়ে নিয়ে গেছি, এইটাকে অব্যাহত রাখতে হবে। এইটাতে শান্তি সিদ্ধ থাকলে 16 কোটি জনগণের জন্যই এটা ইতিবাচক বা মঙ্গলের কথা নয়, এই অঞ্চলের জন্য মঙ্গলের কথা। আর একটা মনে করি, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। আমি আশা করব মায়ানমারও উপলব্ধি করবে আমাদের সাথে। আমি জানি এই মুহূর্তে অনেকে আমাকে বেকুব বলবেন যে মায়ানমারের উপলব্ধি করার মতো তাদের মানসিকতা নাই, কিন্তু যেটা বললাম, মায়ানমারও যদি উপলব্ধি করে যে বিমস্টেকের মাধ্যমে বাংলাদেশের সাথে সহযোগিতা করে তাদের অনেক বেশি মূল্যবান, তাদের অর্থনৈতিকভাবে তারা মূল্য অর্জন করতে পারবে, দেন এই যে রোহিঙ্গাদেরকে পাঠিয়ে দিয়ে যাও, এটা জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত সবাইকে মিলে, আমি যে কথা বলে থাকি, চীনের বিআরআই আমরা মেম্বার, আন্তরিকভাবে মেম্বার, মাননীয় প্রধান, কিন্তু বিআরআই কিভাবে সম্ভব? বিআরআই এর পিছনেই যদি এরকম একটা সহিংস্র অবস্থান বিরাজমান করতে থাকে, সেজন্য চীনেরও মনে রাখতে হবে যে এই তারা একটা চাপ প্রয়োগ করতে পারে। মায়ানমার, তাদের কথা আমরা জানি, মায়ানমারের উপরে তাদের একটা প্রভাব আছে, সেটাও তারা বিস্তার করবেন বলে আমি আশা করব। আমি বিরোধী যাবো, তার আগে আরেকটি প্রশ্ন আপনার সামনে দিতে চাই। আপনি বিমস্টেকের কথা বললেন, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বিমস্টেক, আসিয়ানের ব্যাপারেও অনেক বেশি আগ্রহী, কারণ ওই জায়গাটা আমাদের দরকার হবে আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রেই বলেন বা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেই বলেন। এমনকি আমরা পরিসংখ্যানগতভাবে হলেও এখন ভারতের জিডিপিকে টপকে গেছি, যদি আমাদের অর্থনীতির বলেন যে এটা হলো পরিসংখ্যানের ব্যাপার, কারণ ক্রয় ক্ষমতা, পারচেজ পাওয়ারের ক্ষেত্রে ভারত এখন আমাদের থেকে অনেক বেশি এগিয়ে আছে। এই যে আন্তর্জাতিক অর্থনৈতিক বাণিজ্য, অর্থনৈতিক কূটনীতি করতে হচ্ছে আমাদের, এবং সেক্ষেত্রে ভারতকে সৎ প্রতিবেশী সুলভ বন্ধুত্বের মধ্যে রেখে আমাদেরকে এগোতে হচ্ছে। এই বিশ্লেষণটা জানবো। একই সঙ্গে আপনি যদি বলেন, আপনি এর আগেও সাক্ষাৎকারে বলেছেন 1996 সালের ডিসেম্বর মাসে যে চুক্তি হয়েছিল, 30 বছরের চুক্তি, তারও কিন্তু প্রায়
24 বছর শেষ, আর 6 বছর পরে 30 বছর। হ্যাঁ, 30 বছর। আওয়ামী লীগ ক্ষমতায় আসার 6 মাসের ভিতর হয়েছে। হ্যাঁ, 6 মাসের, মানে জুন মাসের দায়িত্ব নিয়েছে 23শে জুন, 12 ডিসেম্বর চুক্তি করেছেন, 12 ডিসেম্বর চুক্তি হয়েছে 1996 সালেরই। কিন্তু সেই চুক্তিরও 30 বছরের চুক্তির মধ্যে কিন্তু 24 বছর প্রায় শেষ, আর 6 বছর যদি আপনাদের 4 বছরই আছে, আমি যদি ঠিক বলে থাকি 96 দিকে 4 বছর, 24 বছর শেষ হয়েছে, আর 6 বছর। একই সঙ্গে কিন্তু তিস্তা চুক্তিও কিন্তু আমাদের সামনে ঝুলন্ত আছে। এই সব কিছু মিলে একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী শুধু নয়, একটি রাজনৈতিক বিশ্লেষণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আপনার যে অভিজ্ঞতা কাজ করার, সেখান থেকে যদি বলেন তাহলে আমাদের ওই অগ্রগতি, আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজনৈতিক কূটনীতির পাশাপাশি অর্থনৈতিক কূটনীতির যে জায়গাটা আমরা আছি, সেই জায়গায় বাংলাদেশের দৃষ্টিটা কোন দিকে থাকা উচিত, এবং একই সঙ্গে সৎ প্রতিবেশীর সাথে, আমরা বন্ধু প্রতিবেশীর সাথে আমার তিস্তা, আমার গঙ্গা চুক্তির রিনয়ন এবং একই সঙ্গে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া, এটা আপনার দৃষ্টি আকর্ষণ করবো। একই সাথে আপনি যদি বলেন যে আপনার ব্যক্তিগত রাজনীতিটা আমি শেষ করব পরে, আপনি যদি এই বিশ্লেষণটা করেন, আপনাকে একটু সময় দিচ্ছি, আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এসে আবারও শুনবো আবুল হাসান চৌধুরীর বিশ্লেষণ। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং আন্তর্জাতিক বিশ্লেষক আমরা বলতেই পারি, আবুল হাসান চৌধুরী। আবুল হাসান, আমি বিরতির আগে বলেছিলাম যে এই আসিয়ান বলেন বা বিমস্টেক বলেন, এরপরেও বাংলাদেশ ভারত দুই দেশ, এবং আপনি যদি দেখেন বাংলাদেশের সাথে এটা ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগের সাথে কংগ্রেসের ভালো সম্পর্ক বা একটি নেতৃত্বের যোগাযোগ সবসময় ছিল, কিন্তু সম্পর্কে একটা উন্নত জায়গায় চলে গেল যখন ভারতে বিজেপি সরকার ক্ষমতায় এবং নরেন্দ্র মোদী তার প্রধানমন্ত্রী। দুই পক্ষই বলছেন যে একটা উচ্চতর জায়গায় আমরা আছি। সেখানের মধ্যে যদি দেখেন গত এই 50 বছর আমরা উদযাপন করবো বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী, সেখানে প্রায় 44 বছর পরে 15 সালে এসে এলবিএ ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট লোকসভায় এটা অনুমোদিত হয়েছিল, ভালো দিক। আবার আন্তর্জাতিক আদালতে রায় পেয়ে আমরা সমুদ্র সীমা পেয়েছি, সেটি ভারতের বিরুদ্ধে আমাদের একটি আইনগত বিজয়। একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন চুক্তি এবং তিস্তা নিয়ে অস্বস্তি। এই যে সব মিলিয়ে ভারতের সঙ্গে জায়গাটায় আমরা কিভাবে এগুবো, সেটি একটি জানতে চাই আপনার কাছে। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শুধু নয়, আন্তর্জাতিক একজন বিশ্লেষক এবং ফলো করেন, আমি জানি আপনি এই দিকে যদি একটু আমাদেরকে বিশ্লেষণ করে বলেন। থ্যাংক ইউ। আমি একটু স্মৃতিচারণ দিয়ে আরম্ভ করতে চাই। আমার নেতা, বাংলাদেশের একজন ত্যাগী নেতা, মরহুম জনাব আব্দুস সামাদ আজাদ সাহেব, যিনি আপনি জানেন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আমার বস, তিনি একটা সুন্দর কথা বলেছিলেন মিস্টার গুজরালকে, যখন মিস্টার গুজরাল ভারতের প্রধানমন্ত্রী। আর কে গুজরাল? তাদের সাথে আমাদের সমস্যাও আছে, সম্ভাবনাও আছে। আপনি জানেন ওরা একটা বলার ভঙ্গি ছিল, বন্ধুত্ব ওটা আপনি দিবার কে আর আমি নিবার কে, ওটা তো 71-এ ওটা এস্টাবলিশড হয়ে গেছে। এখন এইসব ব্যাপার আলোচনা করে, সেখানে আমি বলবো আমার কাছে প্রথম যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই যে আমাদের সীমানায় বাউন্ডারিতে যে কিলিংস হচ্ছে, এটা একেবারেই জিরোতে সত্যি সত্যি ভাবে আনতে হবে। এটা অনাকাঙ্ক্ষিত, এটা দুই দেশের ভিতরে একটা খারাপ সম্পর্ক বলবো না, একটা মনের দিক থেকে একটা খারাপ দিকে নিয়ে যাবার সম্ভাবনা আছে। আমরা বারবার শুনছি এটা জিরো টলারেন্স। আরেকটা ব্যাপার যেটা তিস্তা, প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি বিশ্বাস করি তারা আন্তরিক, কিন্তু এই ব্যাপারে তাদেরকে আরো দৃঢ়তা দেখাতে হবে। আমার মূল কথাটা হচ্ছে যে ভারতকে বাংলাদেশের ব্যাপারে রিল্যাক্সড ফিল করতে হবে, কারণ ভারত বাংলাদেশ উন্নয়ন করার জন্য, যেটা একটু আগেই বলেছি, তারা যদি একটু এদিক ওদিক যায়, চীনের কাছ থেকে সমর্থন নেয়, সেটা আমাদের কোনো স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট যে অন্যদিকে চলে যাচ্ছে এটা নয়, এটা স্ট্র্যাটেজিক ডেপথ কিছু নয়। ব্যবসা বাণিজ্যের খাতিরে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি দেখবেন কিছুদিন পরে চীনের সাথে, স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী 5 বার চীনে গেছেন। আর যে মুহূর্তে ভারতের সাথে চীনের যুদ্ধ হচ্ছিল মাত্র মাসখানেক আগে, সেই সময় মিলিটারি পর্যায়ে ভারত এবং চীন আলোচনা হয়েছে। সেই পর্যায়ে ইন্টেলিজেন্স চিফ ভারতের এবং চীনের আলোচনা করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তার কাউন্টার পার্টের সাথে দেখা করেছেন, এবং তারপরে যে একটু আগে যেটা বললাম যে রাশিয়ার যে ব্রিক্স, সেখানে প্রধানমন্ত্রী। তো কোনোটাই এখন আইসোলেশনিজমে দেখা যাবে না। বাংলাদেশের অবস্থানটা ভিন্ন। এখানে যেহেতু আপনি বিমস্টেক তুলেছেন, আমি 1 মিনিটে শেষ করছি। প্রধানমন্ত্রী গুজরাল যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানালেন যে ইস্টেক বলে একটা অর্গানাইজেশন হবে, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড করে, সেই মুহূর্তে উনি বললেন যে আমরাও হব। আচ্ছা, গুজরাল একটু অসুবিধায় পড়ে গেলেন যে এত তাড়াতাড়ি করা যায় কি করে। সেটা আমার সৌভাগ্য বলতে পারেন, আমি অরিজিনাল সিগনেটারি অফ বিমস্টেক, যেটা থাইল্যান্ডে আসিয়ান প্রতিষ্ঠা হবার 30 বছর পর যে হলে আসিয়ান হয়েছিল, সেখানেই বিমস্টেক হয়, এবং
মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়েছিলেন। আমরা যে অল্প সময়ের ভিতরে হঠাৎ বিমস্টেক আসলাম, সেটা কেন? আজকে বিমস্টেককে যদি শক্তিশালী করে সংগঠন হিসেবে তুলে নেওয়া হয়, সেখানে দেখেন আসিয়ানকে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার একটা ভূমিকা ছিল, এখনো আছে, আরো বেশি ছিল। আমি সবসময় বলি যে বিমস্টেককে এগিয়ে নিতে হলে ভারতের একটা বিরাট ভূমিকা রাখতে হবে। আর বাংলাদেশ, আমরা কিন্তু লিঙ্ক বিটুইন দক্ষিণ এশিয়া আর দক্ষিণ পূর্ব এশিয়া। তো আমাদের এই স্ট্র্যাটেজিক লিঙ্কটা যদি আমাদের অর্থনৈতিক ভাবে আমরা উন্নতি সাধন করি, সেটা চীনের কাছ থেকেই নেই আর টিম্বাকটুর কাছ থেকেই নেই, সেটাতে ভারতের কোনোভাবেই ক্ষতি হতে পারে না। কারণ এখানে যদি অর্থনৈতিক ভাবে আমরা এগিয়ে যাই, পার্শ্ববর্তী দেশেরও সেটা একটা এবং সুবিধা। সর্বশেষ আপনি যদি দেখেন যে ভ্যাকসিন ডিপ্লোমেসি যদি আমরা বলি, সর্বশেষ কিন্তু আমরা ভারতের সঙ্গেই চুক্তি করলাম, ভারতের সেরাম যেটা অক্সফোর্ডের ভ্যাকসিন করবে সেটা আমরা পাবো। এই চুক্তি কিন্তু গতকালই আমাদের মানে হয়েছে একদিন আগে। আপনি যদি এখন দেখেন সেই নুমালীগড় থেকে পাইপলাইন হচ্ছে অকটেন এবং ডিজেল আসার জন্য, এমনকি রেলওয়ে বগিতে আমাদের সরাসরি মাল আসছে এখন, এবং কি জাহাজও আসছে আমাদের আশুগঞ্জ পর্যন্ত। এই যে উন্নতিগুলো হচ্ছে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, সেক্ষেত্রে নতুন জায়গায় যে আমরা গেছি আমরা বলছি, সেটা সত্যি সত্যি কিন্তু পরিলক্ষিতও হচ্ছে। সেই ক্ষেত্রে দেখবেন সেই ক্ষেত্রে আমাদের আরেকটু এগিয়ে যেতে এই যে অস্বস্তিগুলো, সেগুলো কি একটু পাশে রাখবো, নাকি সেগুলো সমাধান করে আমাদেরকে এগোতে হবে? আমি যে কথা বলেছি, আমি তাহলে আপনি অনুমতি দিলে একটা উদাহরণ দেই। মাননীয় প্রধানমন্ত্রী যখন ভারতে যান, তখন গ্রেট স্টেটসম্যান বাজপেয়ী ছিলেন প্রধানমন্ত্রী, আর বসুন্ধরা রাজে সেই সময় ছিলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, যিনি পরে রাজস্থানের চিফ মিনিস্টার হন। আমি দেখি তাদের টক্সে আমাদের কাছ থেকে গ্যাস কেনার এক প্রস্তাব আছে। আমি বসুন্ধরা রাজাকে টক্সের আগে বললাম যে আপনি কি চান যে বাংলার প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী একটা প্রস্তাবকে না বলবেন? আচ্ছা, আমরা তো এই সময় গ্যাস বিক্রি করতে পারি না। তো বন্ধুত্বের খাতিরে এটাকে কতক্ষণ আমার সাথে 10-15 মিনিট আলাপ টালাপ হলো। তিনি বলেন, না, এটা আমরা অনেকদিন এটা দেখিয়েছি। আপনি আশ্চর্য হবেন, সেই বাইল্যাটারাল টক্সে আমাদেরকে গ্যাস বিক্রি করো এই সাবজেক্টটা ডিলিটেড। সো কূটনীতির অনেক কিছু থাকে, যেটা ওই জাতিসংঘে যেটাকে বলে গ্রিন রুম। সেই গ্রিন রুম আমাদের এইটা ভারতকে বুঝাতে হবে যে ফর গড সেক বি রিল্যাক্সড উইথ আস। আমরা অর্থনৈতিক কারণে যদি চীনের সাথে বন্ধুত্ব করি, সেটা কমার্শিয়াল ইন্টারেস্টে। আর ভারতকে একটা বুঝতে হবে যে কিছু কিছু জিনিস মানুষের মনে, দেখেন একেবারে স্পষ্ট বলতে পারি, সীমান্তে যে হত্যাকাণ্ড হয়, এটা ভারত ছাড়া অন্য কোনো দেশ হলে, আপনি জানেন, আপনি এই দেশের নাগরিক, হাজার হাজার লাখ লাখ লোক রাস্তায় নামে না। কারণ ভারতের প্রতি আমাদের একটা স্পেশাল রিলেশনশিপ আছে 71-এর রক্তের মাধ্যমে, এবং বঙ্গবন্ধুর যে ঐতিহাসিকভাবে তিনি ঐক্য স্থাপন করেছিলেন, সেই নিদর্শন আমরা সেটা জানি। আপনাকে ধন্যবাদ। বারবার ব্যাহত না হয়। আবুল হাসান চৌধুরী, ধন্যবাদ। আপনি শুধু শেষ প্রশ্ন বলেন, আমাকে 20 সেকেন্ড সময় আছে। আপনি আর রাজনীতিতে ফিরছেন কিনা? কোন বাঙালি কি রাজনীতির বাইরে কোনোদিনই থাকে? বৃহৎ অর্থে আমি তো রাজনীতি, এই যে আলোচনা করলাম আপনার সাথে, এটাও তো এক অর্থে রাজনীতি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আশা করবো যে আপনাকে আমরা সেইভাবে আবার পাবো এবং সবসময় পাই। আমার প্রয়োজন হবে, আমি আই এম अवेलेबल যেভাবেই। ধন্যবাদ আবুল হাসান চৌধুরী, আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুন্দর আলোচনা করেছেন। ইফ ইউ অ্যালাউ মি, আই উড লাইক টু কংগ্রাচুলেট ইউ। অনেক বিষয় যেটা উপস্থাপন করা, তুলে আসা উচিত, আপনি তুলেছেন। ধন্যবাদ আবুল হাসান চৌধুরী। আপনি আমাদের সঙ্গে থাকবেন ভবিষ্যতেও। আজকের মতো শেষ করছি উপসংহার। ফিরবো আগামী শুক্রবার রাত।